জন্মভূমিতে একমাত্র অভিনেত্রী যে সবচেয়ে বেশি ডেটসে অভিনয় করেছে। আজ পর্যন্ত আমি কোনোদিন গ্লিসারিন নিয়ে কাজ, আমার প্রথম অফার এসেছিল তপন সিনহার কাছ থেকে। কোনোদিন আমার হিরোইন হওয়ার ইচ্ছে ছিল না। আমি বিয়ের পর 1 মাস একদম ঘরবন্দি ছিলাম। ঘড়ি দেখতাম 6টা 20, আর জানলার সামনে গড়ার ধরে দাঁড়িয়ে আছি যে আমার চরিত্র অন্য একজন করছি। 6টা 20 ফার্স্ট বেল, 6টা 25 সেকেন্ড বেল, 6:30 এই কার্টেন খুলে গেল, আমার ডায়ালগ অন্য একজন বলছে। সে যে কি যন্ত্রণা, সেটা আমি ফিল করতে পেরেছি। মানুষটির জীবনে তরুণ মজুমদার এবং ইন্দর সেনের তার যে প্রেজেন্স মারাত্মক গম্ভীর ভাবে রয়েছে। তাদের দুজনের হাত ধরেই এতগুলো সোনালী বছর তিনি কাটিয়ে দিয়েছেন এবং এই মুহূর্তে তুই আমার হিরোতে ঠাম্মির চরিত্রে তাকে আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে মৌসুমী সাহা রয়েছেন এবং তারই পাশাপাশি একটি বহু বহু বছর চলা একটি ধারাবাহিক যার নাম জন্মভূমি, যেখানে 1400 এপিসোড পার করেছিলেন এবং সেই জমিদার গিন্নি, যেই জমিদারের দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিলেন মৌসুমীদি। স্বাগত মৌসুমীদি বলে। মোটামুটি বোধহয় আমি ঠিকঠাক বলতে পারলাম। একদম ঠিক বলেছো, মানে হোমওয়ার্ক হয়েছে আর কি। আচ্ছা, এই যে তোমাদের মানে 1400 এপিসোড এবং বেশ অনেকগুলো বছর ধরে চলেছিল, 7.5 বছর, মানে এটা ভাবা যায় মানে দূরদর্শনের মধ্যে একটা ইতিহাস। একদম একদমই তাই। এবং টান টান ব্যাপার, মানে ওই টিউনটা শুনলেই বোঝা যাচ্ছে পুরো গোটা বাংলা দেখছে ওই একটি মাত্র ধারাবাহিক। বোধহয় খুব সম্ভবত 6:30 নাগাদ হতো। 6:30 হতো তো, রিপিট টেলিকাস্ট হতো 8:30। হ্যাঁ, মানে খুব তাড়াতাড়ি হতো। মানে কিরম ছিল একটু বলো সেই সময়কার গল্প, কারণ আজকে তোমাকে তো এরকম ভাবে পাই না আমরা সেটে। দেখো, সব থেকে বড় কথা হচ্ছে সেই সময় তো ছোট ছিলাম অনেক, এবং নিজের পরিচিতি হচ্ছে, লোকজন দেখছে, আমাকে নামে চিনছে, এটার একটা অন্য রকমের মোহই বলবো। তার কারণ কি প্রত্যেকেই চায় তার নিজের আইডেন্টিটিটা সকলের কাছে প্রকাশ করতে, সেখানে আমাকে নামে চিনছে, এটা একটা দারুণ এক্সপিরিয়েন্স আমার কাছে। আর জন্মভূমিতে যখন আমাকে প্রথম কাজের অফারটা দিল, আমার থিয়েটার থেকে সায়কে অভিনয় করতাম, সেই অভিনয় দেখেই ইন্দর সেন আমাকে চুজ করেছিলেন। কিন্তু তখন না বলেছেন এটা চরিত্র গ্রামের মেয়ে, লেখাপড়া শেখে এবং একটা দেশপ্রেমিক, মানে যে লুকিয়ে মানে দেশের জন্য কাজ করে, তার সঙ্গে লুকিয়ে প্রেম করে। কিন্তু সেই প্রেমটা বাবা সহ্য করতে, বাবা চোর ছিলেন, তিনি সহ্য করতে পারতেন না, ধরিয়ে দিয়েছিলেন ইংরেজ পুলিশকে সেই প্রেমিককে, এবং পয়সার লোভে জমিদারের সঙ্গে তার বিয়ে দিয়ে দেয়। এই হচ্ছে চরিত্র। কিন্তু সেই চরিত্রটা যে এত বড় হবে এটা সত্যি ভাবতে পারিনি। তখন যখন অভিনয় পড়াতে তখন কি হতো না, যে বেস্টটা দেব, যে একটা শট হচ্ছে আমাদের যেমন থিয়েটারে গিয়ে রানিং থাকে, সিরিয়ালে বা ছবিতে তো সেরকম রানিং থাকে না, মানে টুকটুক করে ছোট 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 শট নিতেই হতো। সেখানে মানে বিয়ে হয়ে যাচ্ছে একটা সিন ছিল, পিস শাশুড়ি এসছেন তাকে আশীর্বাদ করতে, জমিদার বাড়ি থেকে এসছে একটা চোরের বাড়ির চোরের মেয়েকে মানে বউ হিসেবে নিয়ে যাওয়ার জন্য, কি না বংশ রক্ষা করতে হয়। বড় বউয়ের কোনো বাচ্চা কাচ্চা হয়নি, সে বংশ রক্ষা করবে বলে আরেকজনের সঙ্গে, মানে বয়সে অনেক ছোট একজনের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আমার সেই চরিত্রটা আমি করেছি। একটা ছিল কি যে মানে চোখ তুলবো আর টস করে জলটা পড়বে, আমি খালি ভগবানকে ডাকছি, ভগবান যেন ওই শটটা এক শটে ওকে হয়। ঠাকুর আমার সহায় ছিলেন, আমি যে চোখটা এরকম তুলে তাকিয়েছি ক্যামেরার দিকে, 2 চোখ বেয়ে জল পড়েছে, এবং সেই সময় সকল মানে ইউনিটের সকলে হাততালি দিয়ে উঠেছে যে ওইরকম শট বহু বছর, মানে তার আগে আর কি, অনেক বছরে অনেকে কেউ দেননি আর কি সেইটাই, এবং সেটা অরিজিনালি এসেছিল আমার চোখ দিয়ে। আজ পর্যন্ত আমি কোনোদিন গ্লিসারিন নিয়ে কাজ, এটা জানি না, আমার হয়তো ইমোশন বেশি, যার জন্য এটা হয়ে যায়, আসে ভেতর থেকে, এই আর কি। ওইটা একটা ভালো সিকোয়েন্স হয়েছিল, এবং ইন্দরদা সেই দিন থেকে আমাকে অন্যভাবে মানে অ্যাক্টিং এর ইয়েতে, তারপর থেকেই মনে হয়, জানি না, ওনার হয়তো ভালো লেগেছে আমার অভিনয়, এমনি থিয়েটার দেখেছিলেন। পরতে সেই চরিত্রটা, আমি বোধহয় জন্মভূমিতে একমাত্র অভিনেত্রী যে সবচেয়ে বেশি ডেটসে অভিনয় করেছে, এইটাই। তখন তো বোধহয় এত ডেটস নিয়ে ঝামেলাও ছিল না, সেটা ছিল না।
কিন্তু চরিত্র যেভাবে আসতো, যেরকম হ্যাঁ, যেমন পিসিমার চরিত্রটা তো ভীষণ পপুলার ছিলেন। তোমাদের তিনজনের চরিত্র মারা, চারজন সরি, সন্তু সন্তু দা দাও ছিলেন, ছিলেন, আমি, হ্যাঁ। মমদি আর মিতালি, হুম। এই চারজনকে নিয়ে, আর তার সঙ্গে মন্টু দা ছিলেন, এই পাঁচজনকে নিয়ে বেশ জমজমাট গল্প ছিল। এবং এত পরিশীলিত ভাবে একটা বক্তব্যকে পেশ করা হতো তখন, খুললাম খুল্লা ব্যাপারটাও খুব পরিশীলিত ভাবে হতো। সেটা কি বলবো, আমার একটা ফুলশয্যা সিন ছিল সেখানে। সন্তু দাসকে আমি, আমার ডায়লগ ছিল এরকম যে, আমি শুনেছি এ বাড়ির বউরা নাকি ফুলশয্যার রাতে স্বামীর মুখ দেখে না, তারা নাকি বাইজি বাড়িতে থাকে। এরকম ধরনের একটা সেই সেই সিকোয়েন্স গুলো এত সুন্দরভাবে, এত পরিশীলিত ভাবে টেক করতেন, মানে কখনো কোথাও ভালগার কিছু মনে হতো না। এখন তো সবটাই কি বলবো, মানে রুচির একটা পরিবর্তন হচ্ছে সেইখান থেকে। তবে যত বছর আমি এই 7.5 বছর যে অভিনয় করেছি জন্ম, কোথাও মনে হচ্ছে যেন ঘরের মধ্যে থেকে কাজটা করছি, কখনো মনে হয়নি যে অভিনয় করেছি। তোমাদের কোন স্টুডিও শুটিং হতো এটা? এটা প্রথমে NT1-এ শুরু হয়েছিল, আচ্ছা তারপরে টেকনিশিয়ান 2-এ হতো, সেটা তো এখন রাস্তা হয়ে গেছে। আচ্ছা, টেকনিশিয়ান 2 মানে আনোয়ার শাহ রোডে। আচ্ছা, টেকনিশিয়ান 2 টা আমি জানি না, ওটা টেকনিশিয়ান নেই বোধহয়। ওখানে এখন আর নেই। আচ্ছা, মানে পাশের ফ্লোরে স্বপন শাহর 3টে ছবি একসঙ্গে হতো, আর আমাদের ফ্লোরে জন্মভূমি হতো। বাহ। আচ্ছা, তুমি তরুণ মজুমদারের ছবি দিয়ে তুমি কাজ, তো সেখানে কাজ করার পরে তুমি এতগুলো বছরের গ্যাপ নিলে কেন? আমি শুধু থিয়েটার করবে বলেই কি? দেখো, আমি তো তরুণ মজুমদারের ছবি দিয়ে প্রথম শুরু। সেই বছর আমি আরেকটা ছবিও করেছি, সেটা গোল্ডেন বিয়ার পেয়েছিল, নবেন্দু চট্টোপাধ্যায়ের আত্মজীব। আচ্ছা, সেইটা করার পরে তার সঙ্গে আমার পড়াশুনো। ও আচ্ছা, পড়াশোনাটা ছিল, এবং মা তখন বললেন যে না, ফিল্মের দিকে যদি না চলে তোমার এডুকেশনটা কমপ্লিট হবে, তো গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি যা করার পর। আচ্ছা, তখন কি হবে, কিন্তু মনের খিদে। আচ্ছা, ওই 7 বছরে তুমি তখন পড়াশোনাও করছো, আর আচ্ছা থিয়েটার, হ্যাঁ, অভিনয় করলে তুমি থিয়েটারটা করলে অভিনয়টা কমপ্লিট হয়ে যাচ্ছে, খিদেটা মিটে যাচ্ছে। খিদেটা মিটে যাচ্ছে যে থিয়েটারটা একটা পার্টিকুলার টাইমের মধ্যে রিহার্সাল হতো, আর সারাটা সময় তো আমি তো সকাল থেকে করছি, শুটিং এ তো সকাল থেকে, সেই জন্যই মা আর কি ওইটাই আটকে দিয়েছিল। তা নাহলে আজকে আমার প্রথম অফার এসেছিল তপন সিনহার কাছ থেকে, যেটা শতাব্দী করে আতঙ্ক ছবিতে। বাহ, তো করলে না কেন? ওই পড়াশোনা। আতঙ্কতেও তোমার পড়াশোনা আটকে গেল? ইস, আতঙ্কতে শতাব্দী যে চরিত্রটা করেছে সেটা তপন সিনহা প্রথম আমাকে অফার করেছিল। তখন যখন ছবি এই লেভেলে সুপার ডুপার হিট, তখন মনে হয়নি হাত কামড়াওনি? মনে হয়েছে বাড়ির লোককে তুমি কিছু বলনি? মাকে কিছু বলেছো তুমি? না, কিছু বলিনি। তার কারণ মা তো একটা ভালো কিছুর জন্যই, মানে আমার এডুকেশনটার জন্যই করেছিলেন এটা। হ্যাঁ, সুতরাং সেখানে আমার মনে হয়নি কিছু। আমার মনে হয়েছে মা যেটা করেছেন ঠিকই করেছেন। পরবর্তী ক্ষেত্রে যখন এই অফার গুলো পেয়েছি তখন মনে হয়েছে যে না, ঠিকঠাকই গেছে, তো আমার তো কিছু অভাব হয়নি। একটা ছেড়ে শুধু পেয়েছি, আরেকটা তো পেয়েছি, এই আর কি। ও মানে সেই দিক থেকে না ভীষণ ভাবে তুমি সর্টেড, সেটা বলা যেতে পারে। মানে ওই আক্ষেপটা নেই, হলো না, পেলাম না, ইস ও কি ভালো করলো, আমি পেলে আমরা হয়তো সেই প্রেমটা হতো আর একটু বেশ বেটার হতো। যে জায়গাটাই গেছিল, সেই জায়গাটা হয়তো আমি থাকতে পারতাম। সেটা হিরোইন হওয়ার মানে সুযোগ বা ইচ্ছে কোনো সময় ছিল তোমার? হিরোইন যেরকম হিরোইন হয়, কোনোদিনই আমার হিরোইন হওয়ার ইচ্ছে ছিল না। আচ্ছা, আমি অভিনেত্রী হব, এইটাই আমার প্রথম থেকে ছিল। যার জন্য মানে মেইন স্ট্রিমের অ্যাক্টিং বলতে যে, যেমন জন্মভূমিতে মমতা দি ছিলেন, মমতা সহ রূপা দি ছিলেন, তাদের পাশে আমি ভাবতেই আমার কিরকম লাগতো, একদম নিউ কামার আমি। কিন্তু ওই তখন মনে হয়নি আমি হিরোইন। তোমাকে এক মেকআপ রুম শেয়ার করতে তোমার সবাই? একদম একদম কি হতো মেকআপ রুম? কারণ আজকে না ভীষণ জন্মভূমি, মানে ওটা মানে কি, একটা ঘরে আমরা 7-8 জন বসতাম। আচ্ছা, মিতাদি ছিলেন, মমতা দি ছিলেন, আমি, সোমা, চৈতালি চক্রবর্তী, আচ্ছা গার্গী, শুধু রূপাদি আলাদা। আচ্ছা, রূপাদির অনেক রকমের কাজকর্ম ছিল সেই সময়। সীতা, এই কি বলে, রামায়ণ, না মহাভারত করতো। দ্রৌপদী করার সময় ওর অনেক প্রবলেম ছিল,
অনেক কলস আসতো ইয়ে আসতো প্রাইভেট কল, ওই জন্য ও আলাদা, বাদ বাকি আমরা সবাই একসঙ্গে। তো কি আড্ডা হতো সেরকম হয় মানে? আড্ডা বলতে মিতাদিকে মিতাদিকে প্রথম কিরকম? মানে পুরোনো দিনের অনেক গল্প শুনছি। উত্তম কাকুর সঙ্গে তার অভিনয় বল বা আর অন্য জহরায় এদের সঙ্গে যে অভিনয়, সে সমস্ত শুনতাম। তিনি কিভাবে পরতে পরতে নিজেকে অভিনেত্রী তৈরি করেছিলেন, এবং উনি ঘোড়ায় চড়া থেকে আরম্ভ করে পোলো খেলা সমস্ত জানেন। হ্যাঁ, উনি বলেছিলেন একবার। মানে এটা আমি ওনার শুনেছিলাম, ওনার বাবা মুখেই মা শোনা। নাকি ওনাকে সবকিছু শিখিয়েছেন, উনি সব করতেন। এবং সেই দিকে বললাম একটা মানুষের মধ্যে এত কিছু গুণ থাকতে পারে, ও সত্যি আছে, স্টিল নাও শি ইজ অ্যালাইভ। সে ইজ, এন্ড কি মিষ্টি দেখতে, হ্যাঁ, and কি সুন্দর কথা বলেন না, একদম। আর হাসি তোমার পাবেই, এমন সুন্দর করে ওনার কাছ পাঞ্চ থেকে আমি দিয়ে কথা অনেক কিছু বলেন। শিখি, অনেক কিছু। আমি হয়তো অনেক সময় হয় যে সংসারে শাশুড়ির সাথে খটাখটি লেগেছিল, শুটিং এ গেছি, গিয়ে মন খারাপ করে বসে আছি, তো উনি অনেক গাইডেন্স দিয়েছেন। ও, এইগুলো ফ্যামিলির মতো। তো শ্বশুর বাড়ি কি মেনে নেয়নি না প্রথম? প্রথম দিকে একদমই আমার শাশুড়ি, শ্বশুরমশাই অত ইয়ে ছিল না, শাশুড়ি তো একদমই মেনে। আচ্ছা। উনি বলতেন যে এরকম মৌসুমি ওখানে শুটিং এ যাবে, কি এখানে শো আছে, যেতে পারবে না। তখন তুমি কি করতে, সামলাতে কি করো? আমি বিয়ের পর 1 মাস একদম ঘরবন্দি ছিলাম। কি বাবা, তা শুটিং? তখন তখন শুটিং চলতো না, তখন ইয়ে হতো, থিয়েটার হতো। আচ্ছা। 92 এর কথা বলছি, তখন থিয়েটারে ফুল পেজে, তখন আমার নাটক দায়বদ্ধ সুপার ডুপার হিট, 30 দিনে 35টা শো করতাম আমি। কিন্তু সেখানে যখন আমার বিয়েটা হঠাৎ করে হয়ে গেল, এবং ওই 1 মাস তখন মানে পেপারে তো বিশাল ভাবে শো এর ডেটস গুলো পড়তো, আর সে শো হতো, আর আমি ঘড়ি দেখতাম 6টা 20, আর জানলার সামনে গড়ার ধরে দাঁড়িয়ে আছি যে আমার চরিত্র অন্য একজন করছি। 6টা 20 ফার্স্ট বেল, 6টা 25 সেকেন্ড বেল, 6:30 এই কার্টেন খুলে গেল, আমার ডায়ালগ অন্য একজন বলছে। সে যে কি যন্ত্রণা, সেটা আমি ফিল করতে পেরেছি। স্বাভাবিক, সে সব, ওটা তো হবেই। কিন্তু আমার হাজবেন্ড একটা কথাই বলেছিল যে যদি তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি ঠকবে না, 1 মাস কষ্ট করো। ওই জন্য আমরা হনিমুন 22 দিনের জন্য হনিমুন। 22 দিনের জন্য হানিমুনে গেছি, পুরো কারণ একটা আমাকে মাসে? হ্যাঁ, কোথায় গেছিলে তোমরা 22 দিনে এত? সিমলা পুরো কুলু মানালি সমস্ত ঘুরে, পুরো বেল্ট কভার করেছো? এবং বাবা। আমাকে ওই যন্ত্রণাটা বুঝতে দিতে চাইনি আমার হাজবেন্ড। এটা এতদিন পরে আমি ফিল করতে পারলাম যে, তোমাকে বলেছে তারপরে? পরে আমায় বলেছে যে কেন এত, কেউ কি অতদিনের হনিমুন করে, অতদিনের জন্য ট্যুরে যায়? ছুটি পায়, সেটাই তো হ্যাঁ। সবচাইতে বড় কিন্তু বিষয়। আমার হাজবেন্ডের যেহেতু ব্যবসা, সেই জন্য ছুটিটা নিয়ে নিতে পেরেছি। হলেও ব্যবসা তো। হ্যাঁ, তারপরে বাবা ছিলেন তো, শ্বশুরমশাই ছিলেন। তুমি লাভ ম্যারেজ? হ্যাঁ। ও আচ্ছা। যাই হোক, আমার শাশুড়ি একদমই মানে ডেড এগেন্স্ট ছিলেন, যেহেতু আমার ইন্টারকাস্টে, আমি বাঙাল ওরা ঘটি, ও এই আচ্ছা, একটা ব্যাপার okay. ছিল। কেউ চিনি বেশি খায়, কেউ চিনি কম খায় রান্নায়, এইটা শুধু তফাৎ আমি জানি। না না, অনেক কিছুর তফাৎ আছে গো, মানসিকতার তফাৎ তো ভীষণ রকম আছে। ধরো একটা বাঙাল বাড়িতে গেলে দুজন হট করে এলো, ঠিক পেট ভরে খাবার খেতে হবে, এই দেশীয়দের সেটা হবে না, হাড়ি ধোয়া মোচা। এটা আমি ফিল করেছি। এবং তারপরে আমি যাওয়ার পর থেকে মানে ওই মানে কেউ এসে আর আবার ভাত বসাতে আর হতো না, হ্যাঁ, না খেয়ে নয়, না খেয়ে, এই আর কি। মানে অন্নপূর্ণার ভান্ডার বলা যেতে পারে সেই অর্থে। সেটা শাশুড়িকে শিখেছি আমি। ও, শাশুড়ি এখন তাহলে তোমার মতোই একদম হয়ে গেছে পুরোপুরি, মানে তোমার মানে মতন করে 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 মেনে নিয়েছে। দিয়েছিলাম। 2020 সালে চলে গেছেন, আচ্ছা মাও গেলেন 3 মাস পরে, শাশুড়ি জুলাই, মা অক্টোবর, আচ্ছা। এইটাই। কিন্তু শেষ মুহূর্তে আমি তার মেয়েই হয়ে গেছিলাম, স্বাভাবিক। বৌমা আর ছিলাম না। এই তো লাভ ম্যারেজ তোমাদের হলো কি করে প্রেম? অভিনয় সত্যি। অভিনয়টা কি উনি আমার অভিনয় দাদা করতেন? না না, আমার দাদা শ্বশুরের একটা ক্লাব আছে, ওটা হচ্ছে মন্ডল স্ট্রিট অ্যাথলেটিক ক্লাব। 1986 ছিল রবীন্দ্রনাথের 125 বছরেরই। সেই সময় বিভিন্ন জায়গায় রক্তকরবী হচ্ছে, তা আমি রবীন্দ্রনাথের সোসাইটি থেকে রক্তকরবী করেছিলাম, নন্দিনী রোল করেছিলাম। তখন ওরা ওদের ইউনিট থেকে দেখতে গেছিল, ওরাও তখন রক্তকরবী করবে, তা নন্দিনী করার মতো ওদের পাড়ায় কেউ ছিল, তখন আমাকে হায়ার করেছিল। আর আমার হাজবেন্ডের দায়িত্ব ছিল আমাকে রিহার্সালে নিয়ে আসবে, বাইকে করে পৌঁছে দেবে। এই যে এই বাইকে চললাম, পুরো সপ্তপদী হয়ে।
তারপর কে গাইলো এই পদ যদি না শেষ হয়? কেউ গাইলো না, ওটা নিজেরাই মনে মনে গাইলাম আর কি। তুমি গান গেয়ে শুনিয়েছো কোনো সময় এরকম? পাগল, এই হেরে গেল গান গাইলাম। তারপর কে কাকে বললে? না, ওই আমাকে অ্যাপ্রোচ করেছিল। তা কি তো মানে কি আমরা তুই তোকারি করতাম। তারপরে বাবা মা যখন ব্যাপারটা বুঝতে পারলো, এবং আমার মামা থাকতেন জার্মানি, আচ্ছা। এখনো ভাইরা আছে ওখানে, ভাই। তা মামা আসার পরে নভেম্বরের এন্ডে এলেন, ডিসেম্বর দিদিমা অসুস্থ ছিলেন, দেখতে এসেছিলেন। তা যখন দেখলেন এইরকম একটা অ্যাফেয়ার চলছে চলছে, বলে বিয়ে দিয়ে দাও। 3 মাসের কথা বিয়ে হয়ে গেল। আমার নভেম্বর এন্ডে মামা এলেন, ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 20 তারিখে বিয়ে হয়ে গেল। বাবা, তোমাদের খুব অল্প সময়ের মধ্যে তোমাদের দেখা সাক্ষাৎ, হ্যাঁ বলা, বিয়ে। বাবা, কি চাপ বা টেনশন মনে হয়নি যে আর একটু সময় হলে ভালো হতো সামথিং? না, সেই সময় না, জানো তো, মানুষ মানুষকে এতটাই, এখনকার এতটা মেকি ব্যাপারটা ছিল না তখন। মা বাই মানে আমি যদি ভালোবাসি তো বাই হার্ট, কি বলবো, এখনকার সঙ্গে মেলাতে পারি না। এখনকার ভালোবাসার মধ্যে কোথাও একটা চুরি লুকোনো ব্যাপারটা আছে। এটা আমি না ফিল করতে পারি। এই যে আজকাল দেখি বাচ্চা কাচ্চাদের যারা প্রেম টেম করে, কোথাও একটা আছে কিছু, মানে প্রেম করছি অথচ মনে হচ্ছে কি দূরত্ব। সেটা আমাদের মধ্যে ছিল না। আমি প্রেম করতাম মানে একজন আরেকজনের জন্য ডেডিকেটেডই থাকবে। মানে এখন যেরকম আছে বিভিন্ন রকম বেঞ্চিং, কুশনিং, হ্যাঁ। সিচুয়েশনশিপ, তুমি শব্দগুলোর সঙ্গে নিশ্চয়ই এখন তুমি হ্যাঁ। নিশ্চয়ই এগুলো কানে আসে তোমাদের শুটিং ফ্লোরে। তো মানে সেগুলো এখন কিরকম দেখো তুমি? মানে ওই ভীষণ মেকি। সত্যি তো তাই, একদম বাই হার্ট কেউ কাজ করে না। ভেতরে অন্তর থেকে আমরা যে অভিনয়টা করি, সবাইকে অন্তর থেকে করি এখন মনে হয়। কি তফাৎ দেখো তোমরা এখন ফ্লোরে? মানে তুমি ফ্লোরে যখন দেখো এখন শুটিং ব্যাপার চালু করছে বা কি হয় না, রেডি হয়ে সবাই আসে ফ্লোরে, হ্যাঁ কাজটা আর্টিস্ট রেডি হয়ে তো আসে, পাঠ্য মুখস্থ করে আসে না। হ্যাঁ, মানে আমি ওটাই মানে পাঠ মুখস্থ আমরা থাকে যেমন কি না, হয়, তোমরা দাঁড়িয়ে থাকো, রেডি হয়, ও তারপরে বাবা, সব কি হয়? আমরা সিনিয়ররা আগে গিয়ে দাঁড়াই, ডেকে এলো ফ্লোর মেকআপ রুমে যে দিদি চলো, হুম। গিয়ে দেখি জুনিয়ররা তখনও আসেনি, রেডি হয়নি। রেডি হচ্ছে কি আসছে, মানে ডাকার পরে সে বাথরুম গেল, আনুষঙ্গিক কাজকর্ম করলো, করে আসলো। সিনিয়র বলে বোধহয় সমঝে কথা বলতে হয় সেটা। ও বাবা, এখনকার জেনারেশনের সঙ্গে পড়া যায় না, তবে সবাই না, হ্যাঁ ম্যাক্সিমাম তাই, সেটা দু একজন তো হবে। ব্যতিক্রমিত থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেইটাই। তবে কি না, নিউ জেনারেশনের সঙ্গে কাজ করে মজা লাগে, মজাই লাগে। মনে হয় যে আমরা যদি এরকম পেতাম তাহলে কত ভালো হতো। কিন্তু তবে এটাও ঠিক যে আলটিমেটলি একটু বেশি দিন থাকে না। কাজটা শিল্প সত্তাটা ভিতরে না থাকলে পরে বোধ হয় সেটা সাস্টেইন করে। কত শিল্পী আছে, কত শিল্পী চলে যাচ্ছে, সত্যিই তো, কজন শিখছে বলে। ধারাবাহিকতা সেরকম লম্বা ভাবে একদম। থাকছে না। না, এটাও হচ্ছে কারণ হচ্ছে যে গল্প, আচ্ছা, প্রথম কথা স্ক্রিপ্ট রাইট করার মতন লোকের এখন বড্ড অভাব, মুষ্টিমেয় কয়েকজন। তাদের একজন যদি 3টে গল্প লিখতে শুরু করে তাহলে তার কনসেন্ট্রেশন কোথায় যাবে? সেটাই হচ্ছে, এর ঘর ও এটা ওর ঘরে যাচ্ছে, ওটা তার গল্প দেখবে ঘুরিয়ে ফিরে সবই একই, শুধু ওই মদ একই বোতল আলা, এইটা হচ্ছে। আচ্ছা, এই যে তুমি ধারাবাহিকে কাজ করছো এবং অ্যাট দ্য সেম টাইম তুমি সিনেমাতেও কাজ করছো, আমার একটা প্রশ্ন ভীষণভাবে মাথায় আসে যে ছবিটি তোমার আসছে চুপ, এবং এই চুপ থাকা এটা বোধহয় এখন ভীষণভাবে মানুষ হয়ে গেছে। হ্যাঁ, চুপ থাকাটাই ভালো। সেটা কেন? মানে শত্রু কম হয়? দেখো, এখন কাজের পরিধিটা এত কমে গেছে না, কাজের ভয়টা তো আছে। বিদেশে আমি শুনতাম হায়ার অ্যান্ড ফায়ার জব, কোনোদিন টেবিলের উপর একটা হলুদ খামের ভয়ে সবাই ঠিকঠাক টাইমে আসতো করতো, কিন্তু হলুদ খামটা যে ফায়ার, সেটা যারা পেয়েছে তারা বুঝেছে। এখনকার সিচুয়েশন সেইটা এসে দাঁড়িয়েছে। আমি 98-এ গিয়েছিলাম বিদেশে, তখন হায়ার অ্যান্ড ফায়ার জবের ব্যাপারটা জানতাম, কিন্তু সেইটা আমাদের এখানে ঘুরে ফিরে এসছে। তুমি বেশি কথা বললে তুমি ফায়ার, সেই জন্য চুপ থাকা, বোবার শত্রু নেই, দেখছি ভুল হচ্ছে, চুপ। বাবা, আচ্ছা। ছোটবেলাতে একটুখানি আমরা যাই। ছোটবেলাতে আমরা জানি ভীষণ
কঠোরভাবে কেটেছে সেই ছোটবেলার সঙ্গে এখন অনেক সচ্ছল পরিবার, সচ্ছল ভাবে তুমি এগিয়ে চলেছো, অনেকগুলো বছর সেভাবে কেটেছে। 3 বোনের সংসার এবং মা বাবা ছিল 4 বোন, 4 বোন। তারপরে হ্যাঁ 7 বছর বাদে আমার ছোট বোন হচ্ছে আমার আচ্ছা। থেকে। তোমরা সবাই মিলে এক ঘরে, আমি এটাও শুনেছি যে তুমি নাকি ক্লাস 1 এর পড়া পড়ছো, তোমার আরেক বোন 7 এর পড়া পড়ছে, কেউ 5 এর পড়া পড়ছে, এরকম গল্প তুমি কি আমরা করে শুনেছি। জানলে এটা? কি So, করে জানলে এটা? আমাদের একটা টিনের পার্টিশনের ঘর ছিল, পাশের ঘরে আমাদের পরীক্ষা শুনতো, 5 ভাড়াটের বাড়িতে থাকতাম। আচ্ছা 5 ভাড়াটে, হ্যাঁ আচ্ছা 5টা ভাড়াটে আছে, ওকে হ্যাঁ 5 ভাড়াটির বাড়ি হুম, যেমন হুম। হয়, ভাড়াটির বাড়িতে থাকতাম। উম, যে যখন পরীক্ষা হতো, যে আমরা তো একই স্কুলে পড়তাম সব বোনেরা, ওই জোরে রেডিও চালিয়ে দিত যাতে আমাদের ডিস্টার্ব হয়। এগুলো আমরা পেয়ে এসেছি। এবং এই বটি, আমার মায়ের যাতে হাত কেটে যায়, টিনের ফাঁক দিয়ে বটি বার করে রেখে দিত, এরকম এইরকম ছিল। মানে ভাড়াটে বাড়িতে তো জল কল নিয়ে ঝগড়া তো ভীষণই লাগতো। আর আমরা খুব সাবমিসিভ হইতে থাকতাম, অতটা ঝামেলার মধ্যে আমার বাবা মা যেতে না। করছে ঠিক আছে, ওখানে হাত না দিলে ওরকম। তারপর থেকে কি হলো, ওই রেডিও শুনে শুনে আমারও এমন হতো, আমি যখন অঙ্ক করতাম তখন বিবিধ ভারতী চালিয়ে দিই অঙ্ক করতে, ওইটা অভ্যেস হয়ে গেছে। ওটা আমার ভালো হয়েছে, তাতে আমার কনসেন্ট্রেশনটা হতো ম্যাথের উপরে। এবং তোমার এই যে ভিতরে যে একটা শিল্পী সত্তা, হুম। সেটারও একটা বেশ হ্যাঁ ভিতরে নাড়াচাড়া হয়েছে, এবং হ্যাঁ, দেন এবং নাহলে তখন- তোমাকে এইভাবে বসে আড্ডাটা হতো না আজকে। সন্তুদার নাটক শুনতে শুনতে আমি কিন্তু অঙ্ক করতাম। সন্তুদা রেডিওতে নাটক করতেন, ওনার ওই গলার প্রেমে পড়ে গেছিলাম আমি, জানো তো। আর তারপর যখন ওনার সঙ্গে কাজ করছি না, আমি প্রথম দিন যখন ওনার সঙ্গে কাজ কিছুতেই ডায়লগ বলতে পারছি না, আমাকে ইন্ডাকশন বলতেন কি হয়েছে বলতে, বলছি তো এরকম করছিস কেন, এত স্টেজে এত সাবলীল অ্যাক্টিং করিস, এখানে সন্তুর সামনে এসে তোর এরকম হয়েছে কেন? বলছে। আমি তো ভ্যাঁ করে কেঁদে দিয়েছি, আমি বললাম যে খাচ্ছিস কেন, বল কি হয়েছে, প্রবলেমটা কি? আমি বললাম দাদা সবার সামনে বলতে পারবো না। তবে তুই ঠিক আছে, তুই আমার কাছে আয়, এসে বল। আমি বললাম যে দাদা, এই গলাটা শুনে তার প্রেমে পড়ে গিয়ে আমি অঙ্ক করতাম নাটক শুনে শুনে, সেই গলাটা কানের কাছে বাজছে সামনে, সেই ভদ্রলোককে দেখে আমার ইলিউশনটা কেটেছে ঠিকই, কিন্তু গলার ইলিউশনটা তো কাটেনি। একটা বয়স্ক মানুষ, তিনি দাঁড়িয়ে আছেন আমার সামনে, আমি তাকে অন্যরকম একটা চিন্তা করেছিলাম, কিন্তু তিনি ওরম মানে একজন এজেড লোক, কিন্তু তার গলাটা, সেটার প্রেমে তো পড়েই ছিলাম। সুতরাং সেই ওই জীবনে প্রেম এসেছিল তারপরে সেটে শুটিং করতে না গিয়ে না প্রেম না নিবেদন কেউ না করেছিল না না তোমাকে? হ্যাঁ প্রেম নিবেদন করেছিল? হ্যাঁ, কিন্তু আমার থিয়েটার দেখে প্রেম নিবেদন করেছিল, সে এখন আর বেঁচে নেই, পীযুষদা। আহ। সে করেছিল, এবং এখন আরেকজন আছে, তার নাম আর বলবো না। একটুখানি শুনি না, যখন এরকম মজার একটা আড্ডা হচ্ছে। পীযুষদা নেই বলেই বললাম, কিন্তু আরেকজনের তিনি এখনো আছেন। তা সে বউ বাচ্চা নিয়ে সুখে আছে, সুতরাং তাদের ডিস্টার্ব না করাই ভালো। বাবা, কত কিছু ভেবে চিন্তা আনসার। আচ্ছা, তোমার নতুন ছবি আসছে চুপ, সেখানে তুমি চুপ থাকবে না নিশ্চয়ই? আমি সেটা একটু শুধু বলে দাও একটা কথাই দর্শকদের। বলবো যে চুপ থাকছি না, অনেক আড্ডা দিলাম, কিন্তু আপনাদেরকে বলছি চুপ করে চুপচাপ এসে চুপ দেখে যান হলে। চরিত্রটা ভালো একটুখানি বলে দাও কিরকম? আমার চরিত্রটা একটা গৃহিণীর চরিত্র। আমার বরের প্রচুর সম্পত্তি আছে, এই সম্পত্তি সংক্রান্ত ব্যাপার নিয়েই যত ঝামেলা যা হয়, আহ, আমাকে যেমন ভাবে দেখেছেন সেভাবেই পাবেন ওখানে। তবে ক্লাইম্যাক্সে টুইস্ট আছে, সেটা বলবো না। হলে এসে সুন্দর সাউন্ডের মধ্যে চুপ করে এসে চুপচাপ দেখে যান, ভালো লাগবে আপনাদের, কথা দিলাম। বেশ, খুব সাফল্য পাক তোমার এই ছবি, আর সেটা গিয়ে তো নিশ্চয়ই দেখা হবে, আড্ডা হবে নিশ্চয়ই, আবারও। নিশ্চয়ই। আর এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ থাকবে ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় সব থেকে সঙ্গে অরুণাভ, দি ওয়ার্ল্ড নিউজ, কলকাতা।